শান্তিনিকেতন এটা শুধু একটা জায়গা নয়, শান্তিনিকেতন মানেই অনুভূতি। সকালবেলা শাওড়াফুলি থেকে 6:30টার 13017 গণদেবতা এক্সপ্রেস ধরে আজ একদিনের জন্য চলেছি রবীন্দ্রনাথের এই শান্ত পৃথিবীতে। স্টেশন থেকে বেরিয়েই সামনে আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। সেখান থেকে আপনারা টোটো ভাড়া করে শান্তিনিকেতন ও আশেপাশে সাইট ট্যুরও করে দেখতে পারেন। স্টেশন থেকে বেরিয়েই একটা টোটো পেয়ে গেছি। টোটো শান্তিনিকেতনের জন্য আমার ভাড়া নিচ্ছে 20 টাকা। স্টেশন থেকে খুব কাছেই শান্তিনিকেতন। রাস্তার দুপাশের গাছ, হাওয়া আর এক শান্ত ভাব। রাস্তা দিয়ে যেতে যেতে একটা সুন্দর বাড়ির পরিবেশ দেখে আমার চোখ আটকে গেল, যার সামনে গিয়ে নাম দেখতে পেলাম দক্ষিণ হাওয়া। বাড়িটির নামটার চেয়ে বাড়ির ভেতরটা যে কতটা সুন্দর সেইটার ভিডিও না করে থাকতে পারলাম না। সামনের পরিবেশটা দেখুন, দেখলে আপনাদের চোখটা কিন্তু এই ভিডিওতে কিছুক্ষণের জন্য আটকে থাকবে। বাড়ি ছেড়েই আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যে। যেতে যেতেই দেখা পেলাম এই বাংলাদেশ ভবনের। এই বাংলাদেশ ভবনটা 2018 সালে তৈরি হয়েছে। এটা একটি অডিটোরিয়াম, আর এই অডিটোরিয়ামটি বানানো হয়েছে বাংলাদেশ সরকার ও বিশ্বভারতীর যৌথ উদ্যোগে। শান্তিনিকেতনে এসে প্রকৃতির এই অপরূপ রূপ দেখতে দেখতে আমরা পরের গন্তব্যের জন্য এগিয়ে চললাম। এসে পৌঁছলাম বিশ্বভারতী প্রাঙ্গণে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তো আমরা সবাই পড়েছি। একটা কবিতা কার কার মনে আছে একটু কমেন্টস করে জানাবেন তো। কবিতাটা হলো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আজ চলুন সেই তাল গাছকেই আপনাদের দেখাচ্ছি। বাউল শব্দের সাথে এই শান্তিনিকেতনের নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। শান্তিনিকেতনে এসছি আর বাউল গান শুনবো না, সেটা কি কখনো হয়? চলুন বাউল গানও শুনে নেওয়া যাক। এই ছোট ভাইটি এত সুন্দর তার বাদ্যযন্ত্রটা বাজাচ্ছিল যে সেখান থেকে আর আমার উঠতেই ইচ্ছা করছিল না। কিন্তু আমার তো বসে থাকলে চলবে না, তাই চলে এলাম শান্তিনিকেতন বিল্ডিং দেখতে। একটা কথা বলে রাখি, এখানকার কোনো বিল্ডিংয়েই কিন্তু এখন প্রবেশ করতে দেওয়া হয় না। সামনে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে শান্তিনিকেতন বাড়ি। এই বাড়িতে মন্দির, মসজিদ, গির্জা সমস্ত কিছু কিন্তু আছে। আমাদের কলকাতায় যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আছে, তার মধ্যে যা আছে এর মধ্যেও সেইগুলোই আছে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটা হচ্ছে লাল রঙের, এটা শুধু হলুদ রঙের, এটাই হচ্ছে ডিফারেন্স।
শান্তিনিকেতনের উল্টো দিকেই আপনারা পেয়ে যাচ্ছেন পুরনো মেলার মাঠ। এটা হচ্ছে পুরনো মেলার মাঠ। এখানেও এখন ঢুকতে দেওয়া হয় না। রবি ঠাকুর থাকাকালীন এখানেই তিনি মেলা চালু করেছিলেন, পরে সেটি অন্য জায়গায় স্থানান্তরিত হয়। ওইখানে লেখা আছে যে বাংলাদেশ পুরনো মেলার মাঠ। যে মাঠটা আপনাদের দেখালাম, এই মাঠেই আগে পৌষ মেলা হতো, পরে অবশ্য জায়গাটা স্থানান্তরিত হয়। এবার আমি চলে এলাম দেখতে ছাতিমতলা। এটা সেই ছাতিমতলা যেখানে গাছের তলায় বসে এখনো কিন্তু পড়াশোনা হয়। এই জায়গাটার সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা দিলেন আমার টোটো ড্রাইভার দাদা। আপনারা দয়া করে তার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। কোনটা? এই জায়গাটার নাম? হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আগে যখন এই দিকে রাস্তাতে যেই পথেই হোক যাচ্ছিল পালকিতে, ঠিক আছে, আমার ঠিক জানা নেই যেই পথে কোন দিকে যাচ্ছিল কি, যাওয়ার পথে ছাতিম গাছ দেখতে পাই তখন বলেছিল প্রভু ওই জায়গাটা একটু বিশ্রাম নিয়েছিল। বিশ্রাম নিয়ে পথে যা মনের আরাম প্রাণে আরাম, যে কবিতাটা এখানে বসে লিখেছিলেন। তখন বলেছিল জায়গাটা কার, এখান থেকে একটা 15 কিলোমিটার 16 কিলোমিটার রায়পুরের রাজাদের জায়গা। 1 টাকা বিনিময়ে গোটা শান্তিনিকেতনের জায়গা উনি কিনেছিলেন। রেজিস্ট্রি করেছিলেন কলকাতার হাইকোর্টে। বছরে 4টে দিন খোলা হয়, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, মেলা, দোল। এই 4টে দিন বছরে খোলা হয়। পেছন ধারে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, জায়গাটা হচ্ছে বকুল বিধি। বাচ্চারা বকুলের বিধি গাছের গোড়ায় গোড়ায় ক্লাস করা হয়। 1 থেকে 10 পর্যন্ত গাছের গোড়ায় গোড়ায় ক্লাস করা হয়। আচ্ছা, বকুল বিধি আছে, আম্রকুঞ্জ আছে, ঘণ্টা ঘর আছে, এরকম। এই ক্লাস কি এখনো হয়? এখনো হয়। রবীন্দ্রনাথ যেভাবে সৃষ্টি করেছে সেইভাবেই এখনো পর্যন্ত করা আছে। এটা কবে কবে হয়? এটা প্রত্যেক দিনই ক্লাস শুরু হয়। কখন হয়? এটা সকাল আপনার 6টা কততে বৈতালি, মানে গান বৈতালির পর থেকে নিজে নিজে ক্লাসে ওই গাছের গোড়ায় গোড়ায় সব চলে যায়। 1 থেকে 10 পর্যন্ত একদম গাছের গোড়ায় গোড়ায় চলে যায়। মনে করলে গাছে দৌড়ে দৌড়ে ক্লাস, মানে এই গাছের গোড়াতে এই বাংলা হলো, আবার একটা দেখা যাচ্ছে যে ভূগোল ক্লাস আছে, অন্য জায়গায় হলো, এরকম ছড়িয়ে ঘন্টা করা আছে। আচ্ছা, এরকম আম্রকুঞ্জ আছে, বকুল বিধি আছে। আচ্ছা, এর ভেতরে এন্ট্রি নেই? এই ভেতরে এন্ট্রি নেই। মাঝে একটা শুনেছিলাম রব দিলে 300 টাকা দিয়ে আপনি ঢুকতে পারবেন, তাও ক্লাস চলাকালে নয়, ক্লাস করা বন্ধ হওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন সঠিক ওটা ঠিক বলতে পারছি না। ঠিক আছে। আরেকটা সুন্দর জিনিস আপনাদের এখন দেখাতে চললাম, গানের স্বর্গম অর্থাৎ সারে গামা পাধানিসা। সেটা একটা পাথরের মধ্যে করা আছে। আগে সেটা দেখুন, তারপরে বলছি। এই যে সামনে লম্বা পাথরটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে ফাঁক ফাঁক জায়গাগুলো আছে দেখতে পাচ্ছেন। ওপরেরটা কিন্তু ছোট, তারপরেরটা একটু বড়, তারপরেরটা একটু বড়, তারপরেরটা তার চেয়ে বড়। এর মানে হচ্ছে যেমন সারে গামা পাধানিসা, সা রে একটু জোরে, গা তার চেয়ে বেশি, মা তার চেয়ে আরেকটু বেশি, পা, ধা, নি, সা। সা নিচে সাটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন সাটা কম বলে ওইটা ছোট। নিটা বেশি জোরে উচ্চারণ করতে হয়, নিটা একটু বড়, অনেকটাই বড়। কেমন জিনিসটা লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সামনের যে এটা দেখতে পাচ্ছেন, এইটার নাম হচ্ছে নাট্যঘর। এখানে সমস্ত সঙ্গীত, নৃত্য, সমস্ত কিছু কিন্তু পরিবেশিত হয়। দেখতে পাচ্ছেন, এগুলো কোনোটার ভেতরেই কিন্তু ঢুকতে দেওয়া হয় না, তাই ভেতরে ঢুকে ফটোগুলো তুলতে পারিনি। এটা হচ্ছে কলা ভবন। এখানে স্টুডেন্টরাই তৈরি করেছে, দেখে নিন এই সামনের ইগলুটা কি সুন্দর তৈরি করেছে, তাই না? হাতের কাজ তাদের সুন্দর কিন্তু বলতেই হবে। এটা আমি চোখে যতটা সুন্দর দেখতে পাচ্ছি, হয়তো ভিডিওতে আপনারা অত ভালো দেখতে পাচ্ছেন না, তাও যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। কলা মন্দির ছেড়ে এবার আমি চলে এলাম কালীমোহন ঘোষের বাড়ি দেখতে।
কালীমোহন ঘোষ ছিলেন রবি ঠাকুরের একজন সহযোগী। কালীমোহন ঘোষের বাড়ির পাশেই দেখা পেয়ে গেলাম ডক্টর অমর্ত্য সেনের বাড়ি। অমর্ত্য সেনকে সমস্ত বাঙালি আমরা চিনি। ওনার বাড়িটাও কিন্তু খুব বড় আর খুব সুন্দর। বাড়িটা এতটাই বড় যে আমি ক্যামেরা দিয়ে জুম করেও সামনের ভিডিও করতে পারিনি, কারণ এই বাড়িতেও কিন্তু ঢুকতে দেওয়া হয় না। আর সত্যি কথা বলতে এই শান্তিনিকেতনে এসে আমি যতগুলো বাড়ি দেখলাম, প্রত্যেক বাড়ির কিন্তু একটা নিজস্ব গল্প আছে। চলে এসেছি ডিয়ার পার্কে। এটা আপনারা শান্তিনিকেতন ঘুরতে এলে এই ডিয়ার পার্কে কিন্তু আসতে পারেন। এখানে এসে আমরা দেখি ডিয়ার দেখতে পাই নাকি। আশপাশের গাছগুলো দেখে খুব সুন্দর কিন্তু লাগছে, দেখুন একবার। সামনেই দেখুন হরিণ দেখতে পাবেন। সমস্ত হরিণ কিন্তু ছাড়া আছে। এই পার্কে এলে 4-5টা হরিণ ছাড়া আর কিছু পাবেন না, শুধু হেঁটেই যাবেন। শুধু 4 থেকে 5টা হরিণ পাবেন, একটা জায়গায় ভেতরে রাখা আছে, আর কিছু কিন্তু নেই। সোনাঝুরি হাট যাওয়ার আগে আমি দুপুরের খাবারটা একটি রেস্টুরেন্ট থেকে খেয়ে নিলাম। এখানে আমার মাটন মিল নিল 350 টাকা। খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি ভালো। শান্তিনিকেতন এসে সোনাঝুরি আসে না তা তো হয় না, প্রত্যেকেই আসি আমরা। তাহলে চলুন একবার সোনাঝুরি হাটটাও ঘুরে দেখা যাক। শনিবার বা রোববার হলে সোনাঝুরি হাট অবশ্যই আসবেন। এখানে কেনাকাটার থেকেও ঘুরে দেখাটাই বেশি সুন্দর। সোনাঝুরি হাটে এসে আপনারা ঘোরার পাশাপাশি বাড়িতে নিয়ে যাওয়ার জিনিসও কিনতে পারবেন। এই রকম সুন্দর সুন্দর সাজানোর জিনিস আপনারা পেয়ে যাবেন। তবে একটা কথা বলে রাখি, অবশ্যই দরাদরি করে কিন্তু জিনিস নেবেন। আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। কথা হয় না কপালে কুহুনি, কথা হয় না কপালে কুহুনি। ওই আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সোনাঝুরি হাট থেকে বেরিয়ে এবার আমি চলে যাচ্ছি আরও দুটো স্পট ভিজিট করতে, যার মধ্যে অন্যতম হলো কঙ্কালীতলা। আপনারা চাইলে এই দুটো জায়গাও কিন্তু দেখে নিতে পারেন। টোটোয় যেতে যেতে আমার ড্রাইভার দাদা আমায় বলল, সামনে একটা কেদারনাথের মন্দির আছে, চলুন একবার আপনাকে দেখিয়ে আনি, আপনার কিন্তু খুব পছন্দ হবে। আমি তো গিয়ে দেখলাম সত্যিই ঠিক তাই।
সামনের এই মন্দিরটা পুরো কেদারনাথের মন্দিরের মতন করে তৈরি। দেখতে পাচ্ছেন মন্দিরটা কি সুন্দর। দেখুন, ওপরে লেখা আছে জয় শ্রী কেদার। শিব মন্দির থেকে বেরিয়ে আমি এখন চলে যাচ্ছি মা কঙ্কালীতলার মন্দিরের উদ্দেশ্যে। এখানে একটা কথা বলে রাখি, এই পুরো যাত্রার ক্ষেত্রে টোটো ভাড়া আমায় দিতে হয়েছে 700 টাকা, যেটা আমার কাছে সকাল থেকে বিকাল অবধি ছিল। আমায় সমস্ত তারা সাইট ভিজিট করিয়েছে। যদি আপনারা ফ্যামিলি নিয়ে যান, মানে 4-5 জন একসাথে যান, সেক্ষেত্রে টোটো ভাড়া কিন্তু লাগবে 1700 থেকে 1800 টাকা। এটা ওনাদের প্যাকেজ। যদি আপনারা চান একটু বার্গেনিং না হয় করে নেবেন। জায়গাটা দেখুন কি সুন্দর। শান্তিনিকেতন ঘুরতে এসে হাতে যদি সময় থাকে, ফ্যামিলিকে নিয়ে একবার চলে আসুন এই মন্দিরে। এটি হচ্ছে মা কঙ্কালীতলার মন্দির। এটা মায়ের সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। শোনা যায় এখানে মায়ের কঙ্কাল পড়েছিল, তার থেকেই এর নাম হচ্ছে কঙ্কালীতলা। মায়ের একবার দর্শন করে নিই আমরা, আর আপনারাও আমার সাথে দর্শন করে নিন। জায়গাটা দেখুন কি সুন্দর। এই মন্দিরে এসে দেখলাম এখানে মা কোনো মূর্তিতে পূজিত হন না, মায়ের ফটো আছে। সেখানেই আমি আমার পুজোটা দিয়ে দিলাম। ভেতরে ক্যামেরা করার কোনো অনুমতি ছিল না, তাও কোনো রকমে করতে পেরেছি। কঙ্কালীতলা এসে মনটা ভার হয়ে গেল, কারণ এবার আমায় ফিরে যেতে হবে বাড়িতে। এই শান্তিনিকেতন আমায় কিছু দিক না দিক মনের মধ্যে কিছুটা শান্তির আগমন ঘটিয়েছে। তাহলে আজ এই ব্লগটা এখানেই শেষ করলাম। আমাদের দেখা হবে নেক্সট ব্লগে, অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। মন্দির থেকে বেরিয়ে টোটো করে সোজা চলে এলাম স্টেশনে, কারণ এবার বাড়ি ফেরার পালা। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অন্য জায়গায়, অন্য কোনোখানে। আমাদের যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।